আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীবৃন্দ, আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স প্রয়ের পক্ষ থেকে আরেকটি নতুন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে অ্যাডমিশন অ্যাকাউন্টিং ক্লাস 1। আমরা আজকের ক্লাসটা এখন শুরু করে দিচ্ছি। আমি আশা করতেছি আমার সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমরা চ্যাট বক্সে অথবা কমেন্টে জানাবো। আজকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং লেকচার 1 এর উপর ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা, হিসাব তত্ত্বের ব্যবহারকারী, সূত্ররফা দাখিলা পদ্ধতি, লেনদেনের বৈশিষ্ট্য, হিসাব বিজ্ঞান ডিগ্রি। আজকে আমরা এইসব টপিক নিয়ে আলোচনা করব। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো আমরা সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা করব। তো আজকে থেকে আমাদের অ্যাকাউন্টিং এর ক্লাস শুরু, অ্যাডমিশনে অ্যাকাউন্টিং এর ক্লাস শুরু। তো আমাদের প্রথমে জানতে হবে হিসাব বিজ্ঞান কি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিসাব বিজ্ঞান কি? লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ এবং তৃতীয় পক্ষকে তথ্য সরবরাহ করাকে হিসাব বিজ্ঞান বলা হয়। তাহলে হিসাব বিজ্ঞানের মধ্যে তিনটি কাজ হয়ে থাকে। প্রথম কাজটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, তারপর হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, তারপর হচ্ছে তৃতীয় পক্ষকে তথ্য সরবরাহ করা। তাহলে হিসাব বিজ্ঞান কি? এই হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা যা আর্থিক ঘটনাসমূহকে শনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করে, এবং সংশ্লিষ্ট পক্ষকে কি করে? তথ্য সরবরাহ করে। আচ্ছা, তাহলে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। আচ্ছা, তাহলে আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে জানতে পারছি। এখন আমরা জানবো হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। আচ্ছা, প্রথমে হচ্ছে উন্মেষ কাল বা উৎপত্তি কাল। মানব সভ্যতা শুরু হতে 1494 সাল পর্যন্ত উৎপত্তি কাল বলা হয়, এবং এই উৎপত্তি কালটাকে আবার চারটি ভাগে ভাগ করছে: প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ ও মুদ্রা যুগ। প্রস্তর যুগ কি করতো? প্রস্তর যুগে মানুষ পর্বতের বা গুহায় বা পাথরে দাগ কেটে হিসাব নিকাশ করত। প্রাচীন যুগে দেয়ালে দাগ কেটে, রশিতে গিট দিয়ে বা পেপিরাস নামক গাছের পাতায় হিসাব রাখত। বিনিময় যুগে বিনিময় প্রথা চালু হয়। এই যুগকে তাই বিনিময় যুগ বলা হয়। এবারে মুদ্রা যুগে কি হয়? এই যুগে বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার উদ্ভব ঘটে এবং কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। এরপরে হচ্ছে প্রাক বিশ্লেষণ কাল বা মধ্যযুগ। এই মধ্যযুগে লুকা প্যাসিওলি দুতরফা দাখিলা পদ্ধতির গ্রন্থ আবিষ্কার করে, যার মাধ্যমে মূলত কি হয়? আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রাটা শুরু হয়। এরপরে বিশ্লেষণ কাল, যেখানে শিল্প শিল্প বিপ্লব ঘটে এবং কোম্পানি আইন আবিষ্কার হয়। এবং এরপর হচ্ছে আধুনিক কাল। এই আধুনিক কালে কি হয়? আন্তর্জাতিক আন্তর্জাতিক হিসাব মান কমিটি 1973 সালে
গঠিত হয় এবং ব্যবস্থাপনা, আর্থিক বা উৎপাদন হিসাব বিজ্ঞানের উদ্ভব হয়। তাহলে এই যে ব্যবস্থাপনা বা আর্থিক বা উৎপাদন হিসাব বিজ্ঞানের উদ্ভব কখন হয়? আধুনিক যুগে, আধুনিক কালে আর কি, হ্যাঁ? আধুনিক যুগ বা আধুনিক কাল। আচ্ছা, আমরা এখন লুকা প্যাসিওলি সম্পর্কে জানবো। আমরা এখন কাকে নিয়ে জানবো? লুকা প্যাসিওলি সম্পর্কে। লুকা প্যাসিওলি হচ্ছে ইতালির নাগরিক, একজন গণিত শাস্ত্রবিদ, যাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। যাকে কি বলা হয়? হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে লুকা প্যাসিওলি কোন দেশে বসবাস করতেন? ইতালিতে। ইতালির নাগরিক ছিলেন এবং তিনি পেশায় ছিলেন গণিত শাস্ত্রবিদ। গণিত শাস্ত্রবিদ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হিসাব বিজ্ঞানের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? সুম্মা ডি সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শন এট প্রপোর্শনালিটি। ঠিক আছে, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম গ্রন্থ। এই গ্রন্থটি 1494 সালে, কত সালে? 1494 সালে ইতালীয় ভাষায়, ইতালিতে প্রকাশিত হয়। এবং এই গ্রন্থটি লিখেছেন কে? লুকা প্যাসিওলি। মূলত মূলত গণিতের উপর লিখিত 5টি অংশে বিভক্ত বইটি একটি অংশে আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি হিসেবে স্বীকৃত দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছিল, আলোচনা করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, গ্রন্থটিতে বুক কিপিং এর উপর 36টা অধ্যায় ছিল। এগুলোর নাম ছিল দি কম্পিউটিক অ্যাড স্ক্রিপ্টুরিস। গ্রন্থটির লেখক ইতালির নাগরিক গণিতশাস্ত্রবিদ লুকা প্যাসিওলি। আচ্ছা, তার আনুমানিক জন্মসাল হচ্ছে 1445 এবং আনুমানিক মৃত্যুসাল 1517। যিনি সেন্ট ফ্রান্সিসের মথাবলম্বিত মথাবলম্বী একজন পাদ্রী ছিলেন। ঠিক আছে। আচ্ছা, লুকা প্যাসিওলির পূর্ণ নাম ফ্রে লুকা বার্থোলোমিও দে প্যাসিওলি, সামটাইমস প্যাসিওলো। ঠিক আছে। তার জন্মস্থানের নাম বর্গো শান্ত সিপল সিপলক্রো তুস্কানি অনুসারে তাকে লুকা ডি বর্গো নামেও ডাকা হতো। লুকা ডি বর্গো নামেও ডাকা হতো। আচ্ছা, তাহলে আমরা লুকা প্যাসিওলি সম্পর্কে জানছি। তো লুকা প্যাসিওলি সম্পর্কে যে ইনফরমেশন গুলো আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ? এগুলো একটু মনে রাখতে হবে। তিনি কোন দেশের নাগরিক ছিলেন, হ্যাঁ, তারপর তিনি পেশায় কি ছিলেন, তারপর তিনি কত সালে মূলত গ্রন্থটি প্রকাশ করছেন। ঠিক আছে, এই বিষয়গুলো একটু জানতে হবে। আচ্ছা, এখন আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া নিয়ে জানবো। অ্যাকাউন্টিং প্রসেস, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। তাহলে আমরা শুরুতে জানছি হিসাব বিজ্ঞানের যে একটি তথ্য ব্যবস্থা, তো অবশ্যই এখানে একটি প্রক্রিয়া বা প্রসেস রয়েছে। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টি, যেটা আমরা শুরুতেই সংজ্ঞার মধ্যে বলছিলাম। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ 3টি। প্রথম হচ্ছে লেনদেন শনাক্তকরণ, তারপর হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, তারপর হচ্ছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ। কি কি বলছি? লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, প্রয়োজনীয় তথ্য সরবরাহ। এই যে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। লেনদেন শনাক্তকরণ এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম কাজ, প্রাথমিক ধাপ এবং প্রাথমিক উদ্দেশ্য। তারপর কি? প্রাথমিক উদ্দেশ্য। আর লেনদেন লিপিবদ্ধকরণ
এটার মধ্যে আবার তিনটা পার্ট আছে, তিনটা অংশ আছে। কি কি? লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান ভুক্তকরণ। ঠিক আছে। এবারে সর্বশেষ যেটা ধাপ, সেটা কি? প্রয়োজনীয় তথ্য সরবরাহ। এবং এই প্রয়োজনীয় তথ্য সরবরাহ, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য। এই প্রয়োজনীয় তথ্য সরবরাহ কাকে করবে? এই তথ্য সরবরাহ করা হয় তৃতীয় পক্ষের নিকট। কার নিকট? তৃতীয় পক্ষের নিকট। ঠিক আছে। মানে প্রতিষ্ঠানের বাইরে কোনো পক্ষ। ঠিক আছে, যেমন হচ্ছে তৃতীয় পক্ষ হলো মালিক, প্রতিষ্ঠান বাদে বাকি সবাই, যেমন পাওনাদার, ব্যাংক, ঋণদাতা। ঠিক আছে। যাতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে বাকিরা জানতে পারে। ঠিক আছে, বাকিরা যাতে জানতে পারে। এখন আসি, হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট বলা হয় লেনদেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আসে, হ্যাঁ, বিগত বছর কোশ্চেন এটা পাওয়া গেছে। তো এই যে লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট। আর আউটপুট হচ্ছে কি? আর্থিক বিবরণী। এই দুটো একটু মনে রাখতে হবে, আউটপুট আর্থিক বিবরণী, ইনপুট হচ্ছে লেনদেন। আচ্ছা, আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধাপ কি করছিলাম? লেনদেন শনাক্তকরণ। এই লেনদেন শনাক্তকরণের অপর নাম কিন্তু লেনদেন চিহ্নিতকরণ। লেনদেন চিহ্নিতকরণ। আর আরেকটা বিষয় আমাদের একটু জানতে হবে। তাহলে এই যে কি বলছি, লেনদেন শনাক্তকরণের অপর নাম লেনদেন চিহ্নিতকরণ। আর এই লেনদেন লিপিবদ্ধকরণের অপর নাম হচ্ছে এই লেনদেন লিপিবদ্ধকরণ। এই লেনদেন লিপিবদ্ধকরণের অপর নাম হচ্ছে হিসাব রক্ষণ। কি বলছি? হিসাব রক্ষণ। ঠিক আছে। তো এখন হিসাব রক্ষণের ধাপ কয়টি যদি বলা হয়, তখন সেক্ষেত্রে আমি কি বলবো? হিসাব রক্ষণের ধাপ তিনটি। এই যে কি কি আমরা এখানে যা যা দেখছি আর কি, এই লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান ভুক্তকরণ। লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান ভুক্তকরণ। তাহলে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, স্টার মার্ক। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ করে তার লিপিবদ্ধকরণ। লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ করে লিপিবদ্ধ করণ। তা লেনদেন শনাক্তকরণ বলতে কি বোঝাচ্ছে এখানে? যে ঘটনা সমূহ থেকে আর্থিক ঘটনা সমূহ চিহ্নিত করতে বলছে। কারণ লেনদেন হচ্ছে আর্থিক ঘটনা, যেটা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায়। আচ্ছা, এবার প্রধান বা মূর্খ উদ্দেশ্য কি? আর্থিক বিবরণী তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ। আর্থিক বিবরণী তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ কাকে? তৃতীয় পক্ষকে। তাহলে সংশ্লিষ্ট পক্ষ বা তৃতীয় পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মুখ্য এবং প্রধান উদ্দেশ্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা মনে রাখতে হবে উদ্দেশ্যগুলো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ এই দুইটার মধ্যে পার্থক্য কি? হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ এই দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা, হিসাব বিজ্ঞান কি? লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীকে তথ্য সরবরাহ করার প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলা হয়। অন্যদিকে হিসাব রক্ষণ বলতে আর্থিক ঘটনা বা লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ বা লিখিত সংরক্ষণকে বোঝায়, যা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটি অংশ মাত্র। যা কি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ মাত্র। আচ্ছা, আমরা একটু এটা চিত্রের মাধ্যমে দেখি। এই যে আমরা এখানে দেখি, এই যে এই তিনটা কাজের সমন্বয় হচ্ছে হিসাব বিজ্ঞান। এই তিনটা কাজের সমন্বয় হচ্ছে হিসাব বিজ্ঞান। আর হিসাব রক্ষণ হচ্ছে শুধু লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ করা। লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ করা বা লিখিত সংরক্ষণ করা কে বোঝায়। এটা হচ্ছে কি? হিসাব বিজ্ঞান যে টোটাল প্রসেস, প্রক্রিয়া, এর একটি অংশ, এর একটি কি? অংশ মাত্র। তাহলে আমরা হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। হিসাব রক্ষণের অংশ কি কি?
ওই যে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ বলছিলাম তোমাদের। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, দুইজন যুক্ত হইছো। তোমরা একটু জানাও তো চ্যাট বক্সে যে এই পর্যন্ত যা যা বলছি বুঝতে পারছো কিনা, আর কোন ধরনের কি সমস্যা হয়েছে, সাউন্ড প্রবলেম বা ভিডিওর মধ্যে আর কি কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা তো জানো। দ্রুত একটু চ্যাট বক্সে জানাও যে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা। আর হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা যা বলছি তা বুঝতে পারছো? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি তোমরা বুঝতে পারছো? এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আবার ক্লাসে ফিরে যাই। এখন আমরা আলোচনা করব হিসাব ব্যবহারকারী নিয়ে। কি নিয়ে আলোচনা করব? আমরা হিসাব তত্ত্বের ব্যবহারকারী নিয়ে। এতক্ষণ আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা করেছিলাম। আচ্ছা, হিসাব তত্ত্বের ব্যবহারকারী, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজার্স। ঠিক আছে, এই হিসাব তথ্যের ব্যবহারকারী বা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ব্যবহারকারী হচ্ছে দুইটি। একটি হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটি হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর আরেকটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে যেটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যকলাপের সাথে সংযুক্ত, তারাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বহিস্থ ব্যবহারকারী যারা প্রতিষ্ঠানের বাইরে প্রতিষ্ঠানের সাথে নানান কাজের মাধ্যমে যুক্ত থাকে, তারা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। আচ্ছা, অভ্যন্তরীণ ব্যবহারকারী বা ইন্টারনাল ইউজার্স এরা কারা? এরা হচ্ছে ব্যবস্থাপক, ম্যানেজার, বিপণন বা বিক্রয় ব্যবস্থাপক। ঠিক আছে, এরপরে উৎপাদন পরিদর্শকগণ, অর্থ পরিচালকগণ, কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীগণ, কোম্পানির নির্বাহীগণ। এখানে একটু এটা বলেছে, এখানে টাইপিং আর কি বানানটা ভুল আছে, নির্বাহীগণ, হ্যাঁ, নির্বাহীগণ, কোম্পানির নির্বাহীগণ। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আন্তঃনিরীক্ষক, পরিচালনা পর্ষদ, ভান্ডার বা স্টোর ব্যবস্থাপক, সুপারভাইজার, ট্রেজারার, মানব সম্পদ। এখানে একটা আকার মিস্টেক গেছে, মানব সম্পদ হবে, হ্যাঁ, মানব সম্পদ ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক। তা আমরা যদি এই যে অভ্যন্তরীণ ব্যবহারকারীকে একটা টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করি, তাহলে টেকনিকটা কি হবে? টেকনিকটা হবে হচ্ছে কবির বো সুমাপ। তাহলে কি বলছি? কবির বো সুমাপ। আচ্ছা, আমরা একটু খেয়াল করি কি বলতে চাচ্ছে। কবির বো সুমাপু, এই যে ক দিয়ে বোঝাচ্ছে এখানে কোম্পানির কর্মকর্তা। হ্যাঁ, তারপর হচ্ছে বহিষ্কার দিয়ে বোঝাচ্ছে বিপণন। হ্যাঁ, তারপর এই যে বইয়ের এটা দিয়ে বোঝাচ্ছে ব্যবস্থাপক। তাহলে সকল ধরনের ব্যবস্থাপক এবং বিপণন ব্যবস্থাপক, কুরবানি কোম্পানির কর্মকর্তা, এরা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবারে রস্য, এই যে বইয়ের মধ্যে যে রস্যটা আছে, সেটা দিয়ে বোঝাচ্ছে কি উৎপাদন পরিদর্শক, সুমা। হ্যাঁ, সুমার যন্ত্রী সরস্বর সু দিয়ে বোঝাচ্ছে সুপারভাইজার। তারপর মা ময়কার মা, সুমার মা ময়কার মা দিয়ে বোঝাচ্ছে মানব সম্পদ। তারপর হচ্ছে সায়া, আপুর সায়া দিয়ে বোঝাচ্ছে আন্ত নিরীক্ষক। তারপর এই যে আপুর প দিয়ে বোঝাচ্ছে পরিচালকগণ। ঠিক আছে, যারা পরিচালনায় থাকে, কোম্পানি পরিচালনায় যারা নিযুক্ত থাকে, পরিচালক।
তাহলে আমরা এই টেকনিকে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারীগুলোকে মনে রাখতে পারি। ঠিক আছে, কবির, বউ, সুমা, আপু। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে। এখন আমরা জানবো বহিঃস্থ ব্যবহারকারী সম্পর্কে, এক্সটার্নাল ইউজার্স, বহিঃস্থ ব্যবহারকারী। এ মূলত হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই বহিঃস্থ ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা। মূলত হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বহিঃস্থ ব্যবহারকারীকে দেখতে পাচ্ছি, এদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, যাতে এরা কোম্পানির অভ্যন্তরীণ বিষয়গুলি সম্পর্কে জানতে পারে। আর্থিক অবস্থা, কোম্পানির আর্থিক অবস্থা বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে যেন জানতে পারে। তারা কারা একটু দেখি আমরা। বিনিয়োগকারীগণ, শেয়ার হোল্ডারগণ। শেয়ার হোল্ডার মানে তারা কোম্পানির মালিক না? আচ্ছা, মালিকগণ, এই জন্য মালিকগণ লিখছে। শেয়ার হোল্ডারগণ, মালিকগণ। ঠিক আছে। তারপর যে প্রতিষ্ঠানের যে মালিক, তারাও কিন্তু বহিঃস্থ ব্যবহারকারী। পাওনাদার, সরবরাহকারী, বিক্রেতাগণ, গ্রাহক ক্রেতাগণ, শ্রমিক সংঘ, আর্থিক প্রতিষ্ঠান সমূহ, ব্যাংক, কর কর্তৃপক্ষ, আয়কর পরিদর্শক, আয়কর পরিদর্শক, সম্ভাব্য ক্রেতা, অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, অনুসন্ধানকারীগণ বা গবেষকগণ, তারপর হচ্ছে সরকার। এরা হচ্ছে কি? বহিঃস্থ ব্যবহারকারী, এক্সটার্নাল ইউজার্স। তো এদের মনে রাখার একটা টেকনিক আছে, আমরা একটু দেখি টেকনিকটা কি। বিনিশিয়ারে সরকার নেয় কর, পাওনাদার ও শ্রমিক বলে গ্রাহককে ধর। তাহলে বিনিশিয়ারে সরকার নেয় কর, পাওনাদার ও শ্রমিক বলে গ্রাহককে ধর। এটা হচ্ছে টেকনিক। তো এই বিনি মানে হচ্ছে বিনিয়োগকারী। হ্যাঁ। তারপর হচ্ছে শেয়ারে মানে হচ্ছে শেয়ার হোল্ডার। সরকার মানে সরকার। তারপর হচ্ছে কর মানে কর কর্তৃপক্ষ। পাওনাদার মানে পাওনাদার। শ্রমিক মানে শ্রমিক সংঘ। আর গ্রাহক মানে গ্রাহকগণ। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে খুব সহজে কি করতে পারি, মনে রাখতে পারি এক্সটার্নাল ইউজার্সদের, বহিঃস্থ ব্যবহার। আচ্ছা, তাহলে আমরা হিসাব বিজ্ঞানের তথ্য, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের সম্পর্কে ধারণা পাইছি। এখন আমরা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানবো। আমরা এখন কি নিয়ে জানবো? দুতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তা, মানে দুটি পক্ষ অবশ্যই লিপিবদ্ধ করতে হয়, অর্থাৎ দুটি পক্ষ থাকতেই হবে লেনদেনের। প্রতিটি লেনদেনের কয়টি পক্ষ থাকবে? দুইটি পক্ষ থাকবে। আর প্রতিটি লেনদেনে কমপক্ষে একটি পক্ষ হবে ডেবিট আর আরেকটি পক্ষ হবে ক্রেডিট। এখন একাধিক ডেবিট থাকতেই পারে, একাধিক ক্রেডিট পক্ষ থাকতেই পারে, তবে কমপক্ষে একটি হলো ডেবিট পক্ষ এবং একটি হলো ক্রেডিট পক্ষ থাকতেই হবে। এবং ডেবিট ও ক্রেডিটের টাকার পরিমাণ অবশ্যই সমান হতে হবে। প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে এর মালিক সম্পূর্ণ পৃথক সত্তা হিসেবে বিবেচিত, ইন্ডিভিজুয়াল এন্টিটি। প্রতিষ্ঠান থেকে তার মালিক সম্পূর্ণ আলাদা, আলাদা সত্তা। প্রতিষ্ঠান একটা আলাদা সত্তা, তার মালিক একটা আলাদা সত্তা। এই পদ্ধতিকে হিসাব বিজ্ঞানের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। সকল লেনদেনের পরিপূর্ণ হিসাব রাখা সম্ভব হয় বলে এটি একটি পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। এটি একটি কি? পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। সকল তথ্য সঠিক ও নির্ভুলভাবে লিপিবদ্ধ হয় বলে এটি একটি নির্ভরযোগ্য হিসাব ব্যবস্থা। এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসবে কিভাবে, যে নিচের কোনটি নির্ভরযোগ্য হিসাব ব্যবস্থা। তো আমাদের সঠিক উত্তর হবে দুতরফা দাখিলা পদ্ধতি। নিচের কোনটি পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা? আমাদের সঠিক উত্তর হবে কি? দুতরফা দাখিলা পদ্ধতি। নিচের কোনটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি? উত্তর হবে কি? দুতরফা দাখিলা পদ্ধতি। এগুলো একটু আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে আমরা জানবো। লেনদেন কি? লেনদেন হচ্ছে যে ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এবং অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, সেই সব ঘটনাগুলোকে
লেনদেন বলা হয়। তো লেনদেন কি সেটা আমরা আশা করি জানি। এখন লেনদেনের বৈশিষ্ট্য কি কি সেটা আমরা জানবো। ওই যে লেনদেনের সংজ্ঞার মধ্যে, দুঃখিত, হ্যাঁ, লেনদেনের সংজ্ঞার মধ্যে আমরা বলছিলাম এটি আর্থিক অবস্থার পরিবর্তন করে। তো আর্থিক অবস্থা বলতে এখানে ইকুয়াল টু এল প্লাস ওই যে হিসাব বিজ্ঞান যে সমীকরণ আছে, এ ইকুয়াল এল প্লাস ওই, এটার পরিবর্তন ঘটায়। এরপরে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এবং লেনদেন স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হতে হবে। ঠিক আছে। আচ্ছা। আর আচ্ছা, যেমন নগদে পণ্য ক্রয়, এই যে আমরা একটা উদাহরণ দেখি, নগদে পণ্য ক্রয়, এখন এটা লেনদেন কেন হয়েছে? কারণ নগদে যখন আমি পণ্য ক্রয় করছি আমার প্রতিষ্ঠান থেকে বা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, আমার কোম্পানি থেকে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে, তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। সেই সাথে আমার প্রতিষ্ঠানের মধ্যে পণ্য চলে আসছে। কি চলে আসছে? পণ্য। তাহলে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে আর আমার প্রতিষ্ঠানে পণ্য যুক্ত হয়েছে। তাহলে এই যে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, এবং আমি এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য করতে পারতেছি যে আমার 5,000 টাকা পণ্য ক্রয় করছি, আমি 5,000 টাকা নগদত্ব আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে, আমার সম্পদ 5,000 টাকা মাইনাস হয়েছে। তাহলে এই সেই জন্য এটা হচ্ছে লেন। আচ্ছা, এখন এই যে আমরা বলতেছি আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থা বলতে মূলত হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণের পরিবর্তনটা দুই ধরনের হয়। একটা হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন, একটা হচ্ছে কাঠামোগত বা গুণগত পরিবর্তন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমরা বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখতে পারবা। তো আমি কিন্তু বলে দিচ্ছি যে কোন কোন টপিক থেকে মূলত প্রশ্ন আসে, আমি যেগুলোর উপর জোর দিব সেগুলো একটু ভালোভাবে দেখবা। ঠিক আছে, এখান থেকে তুমি একটা না একটা প্রশ্ন পেয়ে যাবে ইনশাল্লাহ পরীক্ষা। তো পরিমাণগত বা নিট পরিবর্তন, আরেকটা হচ্ছে কি কাঠামোগত বা গুণগত পরিবর্তন। পরিমাণগত বা নিট পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে? দুই পাশে পরিবর্তন হলে, মানে হিসাব সমীকরণের দুই পাশে যখন পরিবর্তন হবে তখন তাকে পরিমাণগত বা নিট পরিবর্তন বলা হয়। মানে দুই পাশ বলতে আমরা হিসাব সমীকরণটা কি জানি? হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই, এটা হচ্ছে হিসাব সমীকরণ। তো দুই পাশে বলতে এখানে কি হবে? এখানে সম্পদের হ্রাস বৃদ্ধি ঘটবে এবং দায় অথবা মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি ঘটবে। তাহলে দুই পাশের পরিবর্তন হবে, তখন তাকে বলবে হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন। মানে এই এখানের মধ্যে যে কোনো একটা হ্রাস বৃদ্ধি ঘটবে আর এই যে সম্পদের হ্রাস বৃদ্ধি ঘটবে, তখন হয়ে যাবে এটা কি পরিমাণগত বা নিট পরিবর্তন। আর গুণগত বা কাঠামোগত পরিবর্তন মানে এক পাশে পরিবর্তন হবে, হয় সম্পত্তি হ্রাস বৃদ্ধি ঘটবে, না হয় দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে হ্রাস বৃদ্ধি ঘটবে। এই যে এ ইকুয়াল এল প্লাস ও, এটাই তো হিসাব সমীকরণ। তো হয় এই যে সম্পত্তি পাশে কি হবে? আচ্ছা, একটু হয় কি হবে? এই যে এ ইকুয়াল এল প্লাস ও ই, হ্যাঁ, এটা হচ্ছে কি হিসাব সমীকরণ। তো হয় এই যে সম্পত্তি পাশে হ্রাস বৃদ্ধি ঘটবে, মানে একবার সম্পত্তি বাড়বে একবার সম্পত্তি কমবে, আর না হয় এই যে মালিকানা সত্ত্ব এবং দায় এই দুইটার মধ্যে হ্রাস বৃদ্ধি ঘটবে, হ্রাস বৃদ্ধি ঘটবে। মানে কেমন? যে দায় বাড়ছে মালিকানা সত্ত্ব কমছে, অথবা দায় কমছে মালিকানা সত্ত্ব বাড়ছে, অথবা মালিকানা সত্ত্ব কমছে বাড়ছে, অথবা দায় বাড়ছে বা কম, বাড়ছে এবং কমছে। ঠিক আছে, মানে দায় বৃদ্ধি পাইছে হ্রাস পাইছে, অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে, অথবা দায় বৃদ্ধি পাইছে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, অথবা দায় হ্রাস পাইছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। এরকমই হয় গুণগত বা কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে।
ঠিক আছে। এখন আমরা জানবো হচ্ছে লেনদেনের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ট্রানজেকশন, ক্লাসিফিকেশন অফ ট্রানজেকশন। আচ্ছা, প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন দুই প্রকার, একটা হচ্ছে বহির লেনদেন, একটা হচ্ছে অন্ত লেনদেন। প্রতিষ্ঠানের সাথে যখন অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির লেনদেন হবে সেটা বহির লেনদেন। আর যখন প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো লেনদেন সংঘটিত হবে সেটা হবে অন্ত বা আন্ত লেনদেন। আচ্ছা, বহির লেনদেনের উদাহরণ কি কি আমরা একটু দেখি। বহির লেনদেন ধারের সেবা প্রদান। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, ধারের সেবা প্রদান পণ্য বা ও সম্পদ ক্রয় বিক্রয়, খুচরা ক্যাশিয়ারকে নগদ বা চেক প্রাপ্তি বা প্রদান ইত্যাদি আর কি। হ্যাঁ, তারপর অন্ত লেনদেন মনিহারি ব্যবহার, খুচরা তহবিলে প্রদান, অর্জিত সুনাম লিপিবদ্ধকরণ, অবচয়, অবলোপন, অবক্রয়, এগুলোই হচ্ছে কি অন্ত লেনদেন। আচ্ছা, এরপরে আমরা দেখি অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেন তিন প্রকার। নগদ লেনদেন, যদি নগদ টাকায় কোনো লেনদেন হয়, নগদ টাকার আদান প্রদান ঘটে, সেটা হচ্ছে নগদ লেনদেন। বকেয়া লেনদেন, যেখানে ধারে বা বাকিতে হয়, যেখানে নগদের কোনো কিছুই পাওয়া যায় না। তারপর হচ্ছে অনগদ লেনদেন, মানে যেটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন বলা হয় আর কি। যাই হোক, আমরা একটু দেখি উদাহরণগুলো একটু দেখি। আচ্ছা, তাহলে এখানে বলতেছে নগদ লেনদেন মানে যে কোনো ধরনের নগদ প্রাপ্তি ও প্রদান সংক্রান্ত লেনদেন আর কি। হ্যাঁ, নগদে পণ্য ক্রয় বিক্রয়, নগদে সম্পদ ক্রয় বিক্রয়, বেতন ও মজুরি প্রদান, কমিশন প্রদান, এইগুলো। আর বকেয়া লেনদেন কি, যেগুলো ভবিষ্যতে নগদ আদান প্রদান হবে এমন ধরনের লেনদেন আর কি। ধারে পণ্য ক্রয় বিক্রয়, ধারে সেবা প্রদান, ধারে সেবা গ্রহণ ইত্যাদি। এবারে অনগদ লেনদেন, বর্তমানে বা ভবিষ্যতে নগদ আদান প্রদান জড়িত থাকবে না এমন লেনদেন আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে মণিহারি ও সম্বাদের ব্যবহার, অবচয়, অবলোপন, নগদ বাট্টা, কুরিন সঞ্চিতির সৃষ্টি, কুরিন অবলোপন ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, তারপর দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন দুই প্রকার, দৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন। যে লেনদেনটা সরাসরি দেখা যায় সেটা দৃশ্যমান, আর যেগুলো দেখা যায় না সেটা অদৃশ্যমান। যেমন পণ্য ক্রয় বিক্রয়, যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়, যে কোনো নগদ আদান প্রদান, এগুলো হচ্ছে দৃশ্যমান। আর এই যে অবচয়, অবলোপন, অবক্ষয়, অর্জিত সুনাম বিব্রতকরণ, কুটিল সঞ্চিতি সৃষ্টি, হ্যাঁ, এই যে কুড়িল সঞ্চিতি সৃষ্টি, এগুলো হচ্ছে অদৃশ্যমান লেনদেন, যেগুলো দেখা যায় না কিন্তু এগুলো কিন্তু লেনদেন। এর ফলে কিন্তু আমার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে এবং অর্থের মাপকাঠিতে সেটা পরিমাপ যোগ্য। আচ্ছা, এইটা থেকে কিন্তু পরীক্ষা হলে এমসিকিউতে, পরীক্ষা হলে এই যে এটা থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা, পরীক্ষা হলে এটা থেকে প্রশ্ন আসে। এখানে কি বলছে, এখানে বলতেছে আন্ত, হ্যাঁ, বা অভ্যন্তরীণ লেনদেন বা অনগদ লেনদেনের উদাহরণ কি কি: স্থায়ী সম্পত্তির অবচয়, অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন, প্রাকৃতিক বা ক্ষয়িষ্ণু সম্পত্তির অবক্ষয় বা শূন্যীকরণ, হ্যাঁ, নিট লাভের টাকা সঞ্চিতি, তহবিল স্থানান্তর, কুঋণ অবলোপন, কুঋণ সঞ্চিতি ধার্যকরণ, কুঋণ সঞ্চিতি ব্যবস্থাকরণ, সম্ভাব্য খরচ হিসাবের জন্য বরাদ্দ। তারপর কি, দেনাদার বাট্টা সঞ্চিতি, শেয়ার বাট্টা ব্যবহার, নগদ বাট্টা, মণিহারি ব্যবহার, সুনামের মূল্যায়ন, বোনাস শেয়ার, শেয়ার লভ্যাংশ বা স্টক লভ্যাংশ, এগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ এবং অনগদ লেনদেন। প্রশ্ন আসবে নিচের কোনটি অভ্যন্তরীণ এবং অনগদ লেনদেনের উদাহরণ। তোমাকে এখান থেকে যে কোনো একটা মানে থাকবে, তার উত্তর দিতে হবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের ডিগ্রি নিয়ে। কি নিয়ে?
হিসাব বিজ্ঞানের ডিগ্রি নিয়ে এখন আমরা আলোচনা করবো যে হিসাব বিজ্ঞানের সাথে জড়িত কিছু সংস্থা বা সংস্থা ও ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি সবাই সিএ ডিগ্রির সাথে আমরা সম্পর্কিত। সিএ মানে হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট বলা হয়। তো এই যে সিএ ডিগ্রি, এটা হচ্ছে এসিএ, এসিএ থেকে, এটা এসিএ থেকে আসছে, ঠিক আছে। তারপর এসিএ থেকে হচ্ছে, এসিএটা হচ্ছে এফসিএ থেকে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এফসিএ থেকে আসছে এটা। তো এখন এই যে সিএ ডিগ্রি যেটা, এই ডিগ্রিটা প্রদান করে হচ্ছে আইসিএবি, ইন্টারন্যাশনাল, সরি ইন্টারন্যাশনাল না, বলেছে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট অফ বাংলাদেশ, যেটা 1973 সালে গঠিত হয়। এই যে আইসিএবি, এই প্রতিষ্ঠানটাই সিএ ডিগ্রি প্রদান করে, যেটা 1973 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এরপরে সিএমএ, এই সিএমএ ডিগ্রিটা প্রদান করে হচ্ছে আইসিএমএবি প্রতিষ্ঠানটা, হ্যাঁ, প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইসিএমএবি। এটার পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। এই যে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বলা হয় সিএমএ ডিগ্রি আর কি। তো এই যে আইসিএমএবি, এটা প্রতিষ্ঠিত হয় 1977 সালে। এটা বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। আচ্ছা, এরপরে
আচ্ছা, আমরা আবার ক্লাসে ফিরে আসি। আমাদের প্রায় ক্লাস শেষের দিকে আর কিছু টপিক বাকি আছে, এটাই হচ্ছে লাস্ট টপিক। যাই হোক, আমরা ক্লাসটা আবার শুরু করতেছি। আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে যে আইএফআরএস সম্পর্কে। হ্যাঁ, আমাদের জানতে হবে আইএফআরএস সম্পর্কে। আইএফআরএস কি? আইএফআরএস হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, ফর্মালি নোন এজ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আইএএস। তাহলে আইএফআরএস হচ্ছে কি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, যেটা ফর্মালি নোন এজ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আইএএস আর কি। হ্যাঁ, আচ্ছা, এই আইএফআরএস হচ্ছে আন্তর্জাতিকভাবে আর্থিক বিনিয়োগ তৈরিতে আইএফআরএস অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিকভাবে আর্থিক বিবরণী তৈরিতে আইএফআরএস অনুষ্ঠিত হয়, যেটা 1973 সালে প্রতিষ্ঠিত হয় ইউকে তে। 1973 সালে এটা ইউকে তে প্রতিষ্ঠিত হয়, এবং এটা প্রদান করে হচ্ছে আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই যে আইএএসবি ইন্টারন্যাশনাল, এই যে পূর্ণরূপগুলো কিন্তু আসবে, হ্যাঁ, এগুলো থেকে জানতে হবে, এবং কোনটা কোন সংস্থা দেয় ওটা থেকেও কিন্তু প্রশ্ন আসে। তা আইএএসবি হচ্ছে কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই আইএএসবিটা হচ্ছে 1973 সালে প্রতিষ্ঠিত হয় ইউকে এর মধ্যে, এবং এই আইএএসবি হচ্ছে আইএফআরএস প্রদান করে। এটার পূর্ব নাম ছিল আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আর বর্তমানে হচ্ছে আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। হ্যাঁ, আচ্ছা, এবার জানবো হচ্ছে বিএফআরএস সম্পর্কে। এই বিএফআরএস কি, যেটা বাংলাদেশের আর্থিক নীতি তৈরিতে অনুষ্ঠিত হয়, যেটা এই আইএফআরএস কে অনুসরণ করে এই বিএফআরএস টা তৈরি করা হয়। এটা প্রদান করে কে? আইসিএবি। ঠিক আছে, আইসিএবি এই প্রতিষ্ঠানটা এটা প্রদান করে বিএফআরএস টা। এটার পূর্ববর্তী নাম ছিল বিএস, বাংলাদেশ বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল আর কি। তো এখন বর্তমান নাম হচ্ছে বিএফআরএস, বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এটা প্রদান করে কে? আইসিএবি, এবং এটা 1973 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, বিএফআরএস। এরপরে গ্যাপ। হ্যাঁ, এই গ্যাপ এটা একটা প্রিন্সিপালস নীতি, যেটা হিসাব বিজ্ঞানের নীতিমালা সমূহকে আহ, সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত একটি মান। হিসাব বিজ্ঞানের নীতিমালা সমূহকে সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত একটি মান, যেটা এফএএসবি প্রদান করে। এটা প্রদান করে কে? এফএএসবি। আর গ্যাপের পূর্ণরূপ কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আর এফএসবি হচ্ছে কি? এই যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ঠিক আছে, আচ্ছা। আর এখন এই লেকচার ওয়ানে কিছু এক্সট্রা পার্ট আছে, এগুলো সম্পর্কে আমরা একটু জানি। সেটা কি কি? প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসাবের শ্রেণীবিভাগ, স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। এগুলো কি? স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব হচ্ছে সাধারণ ব্যক্তির নাম সম্পর্কিত হিসাব সমূহ। সাধারণত কি বলছে? ব্যক্তির, আমরা একটু জুম করি, ব্যক্তির নাম সম্পর্কিত হিসাব সমূহ, যেমন শাপলা হিসাব, জাহিদ হিসাব। আর কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব প্রতিষ্ঠানের নাম সম্পর্কিত, যেমন লুনা ব্যাংক লিমিটেড,
হিসাব, নিলয় লিমিটেড হিসাব, নোংরা ব্যাংক লিমিটেড হিসাব, নিলয় লিমিটেড হিসাব, এরকম। আর প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব কি? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বকেয়া বা অগ্রিম, নামিক হিসাবের বকেয়া বা অগ্রিমকে হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলে, যেমন অগ্রিম ভাড়া, বকেয়া বেতন। অর্থাৎ নামিক হিসাবের, মানে নামিক মানে আয় ব্যয় হিসাব আর কি, হ্যাঁ, আয় ব্যয় হিসাবের যত বকেয়া অগ্রিম আছে এগুলোকে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলা। আর অনেক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ এটা আমরা জানি, তাও একবার দেখা দিচ্ছি যে সম্পত্তি হিসাবে স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, ঠিক আছে। আর শূন্য, সম্পত্তি হিসাব, এটা হচ্ছে শূন্য ও ডেবিট জের হতে পারে, এটা কখনো ক্রেডিট জের হয় না, তবে ব্যাংক হিসাবের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। তবে দায় হিসাব হচ্ছে সাধারণত ক্রেডিট জের, এবং সেটা শূন্য ক্রেডিট জের হতে পারে, সেটা কখনো ডেবিট জের হতে পারে না। আর মূলধন হচ্ছে ক্রেডিট, এটা শূন্য ক্রেডিট জের হতে পারে, এটাও ডেবিট জের হতে পারে না। আর ব্যয় হিসাব ডেবিট সাধারণত বা স্বাভাবিকভাবে, আয় হিসাব স্বাভাবিকভাবে ক্রেডিট, আর উত্তোলন ও লভ্যাংশ হিসাব স্বাভাবিকভাবে ডেবিট জের, ঠিক আছে। আর এটা আবার চাইলে হতে পারে শূন্য ক্রেডিট জের হতে পারে, এটাও আয় হিসাব, মানে বলি আবার, ব্যয় হিসাব হচ্ছে শূন্য ও ক্রেডিট জের হতে পারে, আয় হিসাব শূন্য ডেবিট জের হতে পারে, উত্তোলন ও লভ্যাংশ শূন্য ক্রেডিট জের হতে পারে। তাহলে হিসাব বিজ্ঞানে তিন তিন ধরনের জের হতে পারে: ডেবিট, ক্রেডিট ও শূন্য, ঠিক আছে। শূন্য মানে ডেবিট ক্রেডিট সমান থাকবে, আর ক্রেডিট জের মানে ক্রেডিট বড় থাকবে, ডেবিট জের মানে ডেবিট অংশ বড় থাকবে, ঠিক আছে। আর এই ছকটাও আমরা আশা করি জানি, তোমরা তাও একটু এটা রিভিশন করে নেবে। সম্পত্তি বাড়লে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, তাই বাড়লে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আয় হিসাব বাড়লে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ব্যয় হিসাব বাড়লে ডেবিট, কমলে বা হ্রাস পেলে ক্রেডিট। আচ্ছা, আমাদের এই যে আর একটু বাকি আছে। এবার এখন আমরা জানবো হচ্ছে বিপরীত বা প্রতি হিসাব সম্পর্কে, যেটাকে বলে কন্ট্রা অ্যাকাউন্ট। বিপরীত, এটার এটার সিনোনিম গুলো একটু মনে রাখতে হবে। এটাকে বিপরীত হিসাব, প্রতি হিসাব বা কন্ট্রা সম্পত্তি হিসাবও বলা হয়, ঠিক আছে। বিপরীত সম্পদ, প্রতি সম্পদ বা কন্ট্রা সম্পদ, খাঁটি বাংলায় বলি, যে জিনিসটা সম্পদকে কমিয়ে দেয় তাকে বিপরীত সম্পদ বলে, যে জিনিসটা সম্পদকে কমিয়ে দেয়। আচ্ছা, তো সম্পদকে কমিয়ে দেয় কি? অবচয়, পুঞ্জীবিত, সরি অবচয় না, শুধু পুঞ্জীবিত অবচয়। তাহলে এই যে পুঞ্জীবিত অবচয় হচ্ছে কি? বিপরীত সম্পদ। এখন এই যে পুঞ্জীবিত অবচয়ের কিছু সিনোনিম আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। কি কি? অবচয় সঞ্চিতি, পুঞ্জীবিত অবলোপন, পুঞ্জীবিত অবক্ষয়, অবক্ষয় সঞ্চিতি, এইগুলো আমাদের জানতে হবে। এরপরে প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি, দেনাদারের বার্তা সঞ্চিতি, যা প্রাপ্য বিল নামক সম্পদ থেকে বিয়োগ হয়। তারপর কুঋণ, অনাদায়ী দেনা সঞ্চিতি বা সম্ভাব্য কুঋণ খরচের বলে, যা দেনাদার থেকে বিয়োগ করা হয়। এগুলো হচ্ছে বিপরীত বা প্রতি হিসাব। বিপরীত বা প্রতি বা কোনটা সম্পত্তি হিসাব, ঠিক আছে। এবারে বিপরীত, আহ কন্ট্রা, প্রতি বা কন্ট্রা দায় হিসাব কি? যেমন ঋণপত্রের অবহার, ঠিক আছে, এটা ঋণপত্রকে কমিয়ে দেয়, ঠিক আছে। ঋণপত্র একটি দায় এবং ঋণপত্র অবহার যা একটি বিপরীত দায়। তা পাওনাদারের বার্তা সঞ্চিতি বা পদীয় বিলের বার্তা সঞ্চিতি, এটাও একটি বিপরীত দায়। আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমরা আহ, অন্য একটা ক্লাসে জানবো বিস্তারিত। তারপর বিপরীত, আহ বা প্রতি বা কন্ট্রা সম্পত্তি হিসাব, ঠিক আছে, যা হচ্ছে কি আয়কে কমিয়ে দেয়, তাকেই বিপরীত আয় বলে। যেমন বিক্রয় বার্তা, বিক্রয় ফেরত, বিক্রয় রেয়াত। বিপরীত ব্যয় হিসাব, কয় ফেরত, কয় বার্তা, কয় রেয়াত। বিপরীত মালিকানা সত্ত্ব, লভ্যাংশ, ট্রেজারি স্টক, উত্তোলন, ঠিক আছে। আজকের মতো আমাদের হ্যাপি এন্ডিং হচ্ছে লেকচার 1 শেষ।
আলহামদুলিল্লাহ, আমাদের লেকচার 1 শেষ। আজকে থেকে মূলত তোমাদের অ্যাকাউন্টিং এর যাত্রা শুরু হচ্ছে, মিশনের। আজকে ফার্স্ট ক্লাস গেছে, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা এই ক্লাসে যা যা শিখবে অবশ্যই সেগুলো নোট করবে, ঠিক আছে? আমি যা যা ক্লাসে বলবো ওগুলো নোট করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা অ্যাকাউন্টিং একটা ভালো কিছু করতে পারবা। তো শেষমেশ আরেকটা জিনিস একটু বলি। এখানে তোমাদের জন্য একটা জিনিস এনেছি, অ্যাডমিশন যুদ্ধ। কোনো একজন অ্যাডমিশন যোদ্ধা বলেছিল, অ্যাডমিশনের অ্যাডমিশনের এই 6 মাস কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, কতদিন 4-5 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছি, কত সূর্যাস্ত ঢলে পড়েছে বইয়ের পাতায়, তা শুধু আমি জানি এবং আমার আল্লাহ, মানে সৃষ্টিকর্তা জানে, আমার আল্লাহ জানে। লাস্ট 5 মাসে আমি কতটুকু হাড় ভাঙা পরিশ্রম করেছি তা শুধু আমি জানি আর আমার ফ্যামিলি মেম্বাররা জানে। আমার এখনো মনে আছে, এমনও দিন গিয়েছে যেদিন সকালের নাস্তা করতে হয়েছে দুপুর 2টায়, সকালের নাস্তা করতে হয়েছে দুপুর 2টায়। এমনও দিন গিয়েছে যেদিন এক বসায় সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত পড়েছি, সকাল 7টা পর্যন্ত পড়েছি। কথাটা হাস্যকর মনে হলো সত্য। যদি তুমি সফল হও তবে তোমার লুঙ্গি পরা ছবিটাও ইতিহাস। যদি তুমি সফল হও তোমার লুঙ্গি পরা ছবিটাও ইতিহাস। আর তুমি যদি ব্যর্থ হও তবে তোমার কোট টাই পরা ছবিটাও হবে পরিহাস। স্বপ্নটা যেহেতু তুমি দেখছো, তখন তা পূরণ করার দায়িত্ব তোমার। সবার মতো হইও না, সবার থেকে অন্যরকম হও। সবার থেকে অন্যরকম হও। সবাই আড্ডা দিতেছে, তুমি ওইখান থেকে চলে আসো। সবাই ঘুরতে যাচ্ছে, তুমি বলো না আমি যাব না। অ্যাডমিশনে সফল হওয়ার জন্য পরিশ্রমের বিকল্প নেই। এটা কিন্তু বাস্তবতা। এই বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, এক কথা। যতক্ষণ সজাগ ততক্ষণ পড়া, যতক্ষণ পড়া ততক্ষণ ততক্ষণ পড়া যতক্ষণ সজাগ। মনে রেখো, মনে রেখো, সময় এবং পরিশ্রম একদিন কথা বলবে বলবে। হয়তো তোমার সফলতার গল্প হয়ে কথা বলবে, নয়তো তোমার ব্যর্থতার গল্প হয়ে কথা বলবে। তোমার রাত জাগা পরিশ্রম, হার না মানার যোদ্ধার মতো লড়াই কখনো বিফলে যাবে না। সব দুর্যোগে আহ, সব যুদ্ধকে হার মানিয়ে একদিন সফল তোমাকে হতেই হবে। একদিন তোমাকে সফল হতেই হবে। হয়তো একজন ঢাবিয়ান, নয়তো একজন পাবলিকিয়ান। শুধু অপেক্ষা করো আর মনে রেখো, খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে। এটা সূরা আর 2 বার 5 নম্বর আয়াত। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু স্বপ্নটা দেখতেছো, দেখার মতো করে দেখো। স্বপ্নটা যেহেতু দেখতেছো, দেখার মতো করে দেখো। অবহেলা করিও না। তুমি যদি অবহেলা করো তুমি পরে আফসোস করবে, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। কিন্তু এখন তোমার এক সুযোগ আছে, ক্লাসগুলো করো, নিয়মিত পরীক্ষা দাও, ক্লাসগুলো মিস দিও না, নোট করো, ভালো মতো পড়াশোনা করো, পরিশ্রম করো। ইনশাল্লাহ তোমার পরিশ্রমের কথা বলবেই বলবে। এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন যে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমি একটু লিখতেছি, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, বরং স্বপ্ন হচ্ছে সেটা যেটা মানুষকে
ঘুমাতে দেয় না। স্বপ্ন হচ্ছে সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। তো স্বপ্নকে এই জন্য দেখার মতো করে দেখতে হবে, স্বপ্নের পিছনে ছুটতে হবে, না হলে স্বপ্ন তোমার হাতে ধরা দিবে না। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো মতো পড়াশোনা করো, শুরু থেকে লেগে থাকো, ইনশাল্লাহ সফলতা আসবে। সর্বোচ্চ পরিশ্রম করো, নিজের সর্বোচ্চটা দাও, আমরাও আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি, সেরা দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।